আসলে প্রশান্ত কিশোর যে মডেলটা অনুসরণ করছেন তার একটা কাছাকাছি উদাহরণ আমাদের দেশে কিন্তু সম্প্রতিকার আছে। হ্যাঁ, এটা অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির প্রচুর মিল আছে, কিন্তু আম একদম। আদমি পার্টি কিন্তু ঠিক এইরকম একটা কোনো পলিটিক্যাল ইডিওলজি নেই, একটা সিভিল সোসাইটির উপর নির্ভর করে একটা আন্দোলন, শুধু ভালো প্রশাসন দেব, দুর্নীতি মুক্ত প্রশাসন দেব এই বলে একটা আন্দোলন করে যেভাবে এসেছিল। প্রথমে আন্না হাজার আন্দোলন ছিল 2011 সালে। যাই হোক, অরবিন্দ কেজরিওয়াল সেটাকে গুছিয়ে নিয়ে রাজনৈতিক দলে পরিণত করে যেভাবে এসেছিলেন, সেই মডেলটা কিন্তু অনেকটা প্রশান্ত কিশোর অনুসরণ করছে। সেই জন্য একজন সাংবাদিক হিসেবে আমি খুব ইন্টারেস্ট নিয়ে দেখবো প্রশান্ত কিশোরের ভাগ্য কি হয়। মডেলটা যেমন দুজনে অনুসরণ করছে, দুজনেই ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটা একই রকম। দুজনেই খুব লেখাপড়া করা, চমৎকার অঙ্ক বোঝেন, চমৎকার স্ট্র্যাটেজি বোঝেন, চমৎকার অ্যানালিটিক্স বোঝেন। দুজনেই আসলে প্রচন্ড আরবান ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিন্তু একই সঙ্গে এক্সপেরিমেন্টটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আলাদা ফিল্ডে। আম আদমি পার্টি এক্সপেরিমেন্ট হচ্ছে দিল্লিতে, জাতীয় রাজনীতি, ন্যাশনাল ক্যাপিটাল, সেখানে পুরোটাই আরবান এরিয়া, পুরোটাই দুর্নীতি একটা বিশাল বড় ইস্যু মানুষের কাছে। আবার অপেক্ষাকৃত সম্পন্ন এলাকা, মানে বিহারের গ্রামের সঙ্গে তুলনা করে বলছি, দিল্লি মোটেই খুব বড় লোক এলাকা নয়, দিল্লি বিহারের গ্রামের তুলনায় একদম সম্পূর্ণ উন্নয়ন এলাকা। দিল্লিতে শহরাঞ্চলে খুব কসমোপলিটান, সারা দেশের মানুষ জড়ো হয়েছে, সেখানে এই এক্সপেরিমেন্টটা যেভাবে আম আদমি পার্টি সফল করতে পেরেছিল এবং 15 বছর সাস্টেইন করতে পেরেছিল, সেইটা প্রশান্ত কিশোর শুরুতে কি করতে পারবে এটা আমার খুব আগ্রহ নিয়ে দেখছি আমি। কিন্তু মানে অস্বাভাবিক কিছু অনেক সময় ভোটে হয়ে থাকতে পারে, হয়, কিন্তু 150টা আমার খুবই বাড়াবাড়ি মনে হচ্ছে। যদি প্রশান্ত কিশোর যেটা বলেছেন সেটা খুবই মজার, 10 অথবা 150, এর মধ্যে আমাকে যদি মতামত দিতে হয় আমি 10-এর নিচের পক্ষে আজকের দিনে মতামত দেবো। জানি না অবশ্যই কি হবে, ভুল হতেই পারি, ভুল প্রমাণ হতেই পারি। আজকের দিনে দুটো সম্ভাব্যতা যদি বিচার করি, 150 অনেক বেশি অসম্ভব বলে আমার মনে হচ্ছে। সুফিয়া, এবং তিনি নানা রকম অঙ্ক করেও বোঝাচ্ছেন যে কি কারণে কি হতে পারে, 10-এর কম নয়তো 150। অঙ্ক কিন্তু চমৎকার অঙ্ক, তো অ্যানালিটিক্স কাকে বলে, বিগ ডেটা অ্যানালিসিস, যেটা আসলে যেটা করে তারা সাফল্য পেয়েছেন, সেটা কিন্তু প্রশান্ত কিশোর সকলের থেকে ভালো বোঝেন, কোনো সন্দেহ নেই। এবং কোনটা কিভাবে কাকে, কোন রাজনৈতিক নেতা কিভাবে কি বোঝাতে হয়, হ্যাঁ, নরেন্দ্র মোদী অমিত শাহ কিভাবে বোঝাতে হবে, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে কিভাবে বোঝাতে হবে, সেটাও তিনি চমৎকার জানেন। শুধু এবার তার নিজে পরীক্ষা দিতে নেমেছেন, এটা হচ্ছে মুশকিল। একটা হচ্ছে বিজেপি লোকেরা ওই যে খেলাতে খুব ভালো কোচ থাকেন, যেমন অমল দত্ত, দারুণ কোচ, কিন্তু খেলতে নামলে তিনি কতটা কি সেটা তো অন্য জিনিস। খুব ভালো প্রশিক্ষক, খুব ভালো বিশ্লেষক, কিন্তু কতখানি নিজে খেলতে নেবে কতদূর কি করতে পারবেন দেখতে হবে। না, বিজেপি তো বলা শুরু করেছে যে প্রশান্ত কিশোর অ্যাকচুয়ালি এখন আরজেডি কে পরামর্শ দিচ্ছে কি করতে হবে। ইনফ্যাক্ট আরজেডি যদি ক্ষমতায় চলে আসে বা ইন্ডিয়া মহাগঠবন্ধন, প্রশান্ত কিশোরের সামনে নীতিশ কুমারকে ডাউন সাইজ করে ওই জায়গাটা নেওয়ার রাস্তাটা অনেক পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি ঠিক একই অবস্থা থেকে যায়, বিজেপি আপার কাস্ট দ্বারা একটি সরকার, কিন্তু সম্রাট চৌধুরী বা কেউ একজন চিফ মিনিস্টার হলো বা অন্য কেউ হলো, বিজেপি সুশীল মোদী মরে যাওয়ার পর তো কোনো মুখ নেই ওদের। মানে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম পরশুদিনকে, গিরিরাজ সিং, যাকে এতদিন ধরে ভূমিহার নেতা হিসেবে কানাইয়া কুমারকে হারিয়েছে, তাকে ব্র্যান্ডেড হিন্দুইজমের নেতা বলা হচ্ছিল, সে যেভাবে বিরক্তির সঙ্গে ইন্টারভিউ দিচ্ছে, বলছে কে ক্যান্ডিডেট ঠিক করছে, কারা করছে, আমি ওসব ইলেকশনের মধ্যেই। মানে বিজেপি নিজেরও যে অবস্থা খুব একটা ওরাও বুঝতে পারছে তা না। এবং এটা এক্সপেরিমেন্ট, মানে এটা বিহার যারা একদম কাছ থেকে দেখছে, আমি যাদের সাথে সকাল সন্ধ্যে আমার কথাও হয়, তারাও বলছে যে অদ্ভুত ভাবে ব্যাকওয়ার্ডরা মনে করছে যে আমাদের হাত থেকে পাওয়ার বেরিয়ে যেতে পারে বিজেপি চলে এলে। তার মানে ফলে ভোট কিভাবে যাবে এটা প্রশান্ত কিশোরও বুঝতে পারছে না। আমি সেদিনকে দোয়ারাব সুপরিওয়ালার ইন্টারভিউ দেখছিলাম, মনীষকে প্রশ্ন করছে, মনীষ কুমারকে এনডিটিভির এখন ডিকোডারের, মনীষও উত্তর দিতে ঠিক মতো পাচ্ছিল না। আমি পরদিন সকালবেলা মনীষকে ফোন করেছিলাম যে তুই এত বছর থেকে আজকে 30 বছর হতে চললো, ও যে আমিও ঠিক কিছু বুঝতে পারছি না, দোহরাবও বুঝতে পারছে না যে কোন দিকে প্রশান্ত কিশোরের ভোট যাচ্ছে, কি যাচ্ছে, তেজস্বীও বুঝতে পারছে না। এই প্রথম এইরকম একটা ছ্যাকড়া ব্যাকড়া অবস্থা। এর মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার, অমিত শাহ এটা পরিষ্কার করেছে যে যেভাবেই হোক নীতিশের জনতা দল ইউনাইটেডের উপর নিজের বিধায়কদের রাখতে হবে, ওকে প্রমাণ করতে হবে 1 নম্বর দল আমরা, এবং তারপরে যা খেলার আমি তো খেলবো, আমি এখানে একদম গদি আঁকড়ে পড়ে থাকবো।
কারণ বিহারে যদি বিজেপি হেরে যায় তার ইম্প্যাক্টটা সারা দেশে পড়বে, আর যদি তারপর জিতে যায় তারপর সারা দেশে এসআইআর হবে, অন্যান্য কিছু হবে, আরো অনেক রকম, মানে তার যা উদ্দেশ্য আরএসএস বিজেপির সেটা হবে এবং সেই ফেল করে যাবে এই ক্ষেত্রে। মানে গোটা ব্যাপারটা, এবং বিহারের লোকজনও খুব চালাকির সঙ্গে চলছে। তারা প্রশান্ত কিশোর অদ্ভুতভাবে রামবিলাসের ছেলেকে, যাতে দুসাদ জাতি থেকে আসে, পাসোয়ানদের যে সেকশনটা দুসাদ, তো 10 জন দুসাদদের ফার্স্ট রাউন্ড এবং তারপরে আরো দুসাদ ক্যান্ডিডেট দেওয়া শুরু করেছে। বেছে বেছে রামবিলাস পাসওয়ানের ছেলেরা যেখানে ক্যান্ডিডেট দিচ্ছে সেখানে দুসাদ ক্যান্ডিডেট দিয়ে দিচ্ছে। তার মানে ওর মূল উদ্দেশ্যটা কিন্তু প্রাইমারিলি যে এনডিএ কে হারাও, এবং এটা অলরেডি বিজেপি এবং এনডিএ লোকেরা বলতে শুরু করেছে প্রশান্ত কিশোর আসলে আমাদের হারানোর জন্য বলছিল এক কথা যে জঙ্গলরাজ খতম যাতে আর কোনোদিন না ফিরে আসে, তেজস্বী না ফিরে আসে, কিন্তু আমাদের হারাতে চাইছে। এইটা প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি, এবং আমার মনে হচ্ছে সেটা অন্যতম স্ট্র্যাটেজি। আমি আগে যে ভোটের পার্সেন্টেজের কথা বলছিলাম, 2024 সালে নভেম্বরে যে বিহারে 4টে অ্যাসেম্বলি বাই ইলেকশন হয়েছিল, তাতে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি, তারা নিজেরা না জিততে পারবে, তাদের কিন্তু ভোটের পার্সেন্টেজ বলছে তারা কিন্তু অন্যকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যেটা তৃতীয় ত্রিমুখী লড়াইয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ভোটে অনেক সময়। না, যেখানে পেয়েছিল না সেইটা হচ্ছে মূলত ভূমিহার ব্রাহ্মণ, মানে ওই আপার কাল প্রশান্ত কিশোর নিজে তো ব্রাহ্মণ। একটা আমার নাম এটা মানে সংরক্ষিত কেন্দ্র ছিল, সংরক্ষিত, যেটা সব থেকে বেশি ভোট পেয়েছিল, 22%। সংরক্ষিত কেন্দ্র ছিল সেখানে। আমি যেটা শুনেছি যে তাহার ওই আপার কাস্টদের ভোট একদিকে চলে গেছিল, মানে ইনফ্যাক্ট বিহারে যারা শিক্ষিত আপার কাস্ট তারা প্রশান্ত কিশোরকে পছন্দ করাটা খুব স্বাভাবিক ব্যাপার, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা। সেক্ষেত্রে বলা যায় যে এবার বিহারের নির্বাচনটা অনেক ক্ষেত্রেই অগ্নি পরীক্ষা একটা বলা যায় এবারের ভোটটা। এসআইআর পরবর্তী এই সময়ে এসআইআর নিয়ে এখনো যদিও চলছে, মহাগঠবন্ধনের কাছে নিশ্চিতভাবেই একটা অগ্নি পরীক্ষা। সুদীপ্ত দা, অগ্নি পরীক্ষা অনেকবার দিয়েছে, দিতে প্রায়শই অগ্নি পরীক্ষা ফেল করে, মহারাষ্ট্রে যেমন ফেল করেছে। সুতরাং এদের অগ্নি পরীক্ষার আমি খুব একটা মানে এত বড় বড় কথা বলতে আমি পছন্দ করি না। ভোট সবার কাছে একটা সিরিয়াস চ্যালেঞ্জ সমস্ত রাজনৈতিক দলের কাছে, কিন্তু কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদ যাদবের দলের যে জোটটা, এটা কিন্তু আমি মনে করি অর্গানিক জোট, যেটা কিন্তু যদি বিজেপির সঙ্গে অন্য কোন দলের, ধরা যাক বিজেপির সঙ্গে যে যদি বিহারে জনতা দল ইউনাইটেডের যে জোটটা, নীতিশ কুমার দলের যে জোট, সেটা কিন্তু অর্গানিক জোট নয়। অর্গানিক জোট বলতে বলতে চাইছি যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে আজকে রাজনীতিতে এটা তো একটা প্রধান মানদণ্ড, বিজেপি বিরোধিতায় কে কোথায় দাঁড়িয়ে, সেখানে কিন্তু কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল একদম এক বিন্দুতে দাঁড়িয়ে। এই প্রসঙ্গে কোনোদিন তারা আপোষ করে, লালু প্রসাদ যাদব কোনোদিন বিজেপির সঙ্গে যায়, অনেকের সঙ্গে অনেক কিছু তিনি করতে পারে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, বিজেপির সঙ্গে কোনোদিন যায়। এই জায়গাটাই কিন্তু দুটো দল মানে একেবারে আদর্শগত ভাবে, যদি আদর্শ বলে কিছু আজকে রাজনীতি থেকে থাকে, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে। সুতরাং এই জোটটার সঙ্গে কিন্তু এনডিএর মধ্যে যে অভ্যন্তরীণ যে সমস্ত ফিচার গুলোর কথা বলছে, যে বিভাজন গুলোর কথা, যে দ্বন্দ্বের কথা প্রসূন বলছে, ঠিকভাবেই বলছে, সেগুলোকে ঠিক একভাবে করা যায় না, এক দৃষ্টিতে দেখা যায় না। নীতিশ কুমার এদিকেও যেতে পারেন, ওদিকেও যেতে পারেন, মুহুর্মুহুর গিয়েছেন, 9বার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, ভাবা যায় একই বিধানসভাতে 3বার, সেটা সেরকম 2বার হয়েছে। সুতরাং তার মুখ্যমন্ত্রী তাকে থাকতে হবে, তার যদি যে কারোর সঙ্গে যেতে পারেন। বিজেপিও সেটা খুব ভালো করে জানে, সেই জন্য যেটা প্রশ্ন বলছে আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে। বিজেপিকে এবার প্রমাণ করতে হবে তারা আর অন্য সবাইকে ছেড়ে দাও, তারা যে জনতা দল ইউনাইটেডের থেকে বেশি ছেড়ে তাদের প্রমাণ করতে হবে। আমি ভোটের স্ট্র্যাটেজির দিক থেকে বলবো, যদি রাষ্ট্রীয় জনতা দল বিজেপির থেকে বেশি আসন পায়, এবং আরেকটা সিনারিও হচ্ছে যদি জনতা দল ইউনাইটেড বিজেপির থেকে বেশি আসন পায়, তার মধ্যে বিজেপি চাইবে যে রাষ্ট্রীয় জনতা দল বেশি আসন পাক, যেটিও যে বিজেপির থেকে ছোট জুনিয়র পার্টনার, সেটা যেন ভোটে প্রমাণ হয়। অমিত শাহ যে পড়ে রয়েছেন এতদিন ধরে স্ট্র্যাটেজি করছেন, প্রধান এবং একমাত্র লক্ষ্য হচ্ছে সেটাই, জেডিইউকে জুনিয়র পার্টনারে পরিণত করা। অনেকগুলো জিনিসের মধ্যে জড়িয়ে আছে,
মনে রাখা দরকার এবারে যে বিধানসভা নির্বাচনটা হচ্ছে 25-এ, তার সাথে 20 সালের সঙ্গে তফাৎ আছে। 20 সালে যেটা কেন্দ্রের সরকার ছিল সেটা কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার সরকার ছিল। এবার কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার বিহারে জনতা দল ইউনাইটেডের সমর্থনের উপর নির্ভরশীল। সেখানে কিন্তু আরেকটা সম্পর্কে জটিলতার জায়গা আছে। আর এরপরে যে নির্বাচনগুলো আসছে, আমি বিহারের গুরুত্ব প্রসঙ্গে বলছি, এরপরে যে নির্বাচনগুলো আসছে পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা, তামিলনাড়ু, হ্যাঁ, এর মধ্যে একমাত্র আসামে বিজেপি খুব শক্তপোক্ত জায়গায় আছে। বাকি বড় রাজ্য যে দুটো নির্বাচন আসছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, বিজেপি ভোটেই খুব শক্তপোক্ত জায়গায় নেই। ফলে বিহারটা বিজেপির কাছে সাংঘাতিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এসআইআর যেভাবে হয়েছে, সারা দেশ যেভাবে তাকিয়ে আছে তার দিকে, অনেকগুলো প্রশ্ন তো উঠেছে। সে সমস্ত প্রশ্নের জবাব তো বিহারের মানুষ চাইবে এবং ভোটের বাক্সে তাদের মতের প্রতিফলন করবে। সেই জন্য বিহার নিয়ে যেমন আমাদের সাংবাদিকদের প্রবল আগ্রহ রয়েছে, তেমনি সমস্ত দলেরই, বিশেষ করে শাসক দল, কেন্দ্রের শাসক দল বিজেপি যথেষ্ট টেনশন রয়েছে বলে, যথেষ্ট চাপ রয়েছে বলে মনে করা যায়।